আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এক সপ্তাহ পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো আমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের প্রাথমিক বিজ্ঞান পেজের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর এই করোনাকালীন সময়ে সবাই ঘরে আছো এবং নিরাপদে আছো এবং অবশ্যই বাবা মার কথা মেনে চলছো। এবং আমরা যে সকল শিক্ষকবৃন্দ তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পাঠদান করে যাচ্ছি, তোমরা সে সকল পাঠ মনোযোগ দিয়ে দেখছো এবং বাড়ির কাজ করছো। আমি ফারহানা আক্তার, সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদর, পাবনা। তোমরা সবাই আমাকে এর আগেই চিনে ফেলেছো। আর নতুন যারা শিক্ষার্থী যুক্ত হচ্ছে, প্রতিদিনই আমাদের সঙ্গে নতুন নতুন অনেক শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, তাদের জন্য আমার পরিচয়টা আরো একবার দিতে হলো। তোমরা জানো, গত ক্লাসে আমরা প্রাথমিক বিজ্ঞানে প্রাণীর বিভিন্ন উৎস এবং প্রাণীর ব্যবহার শিখেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বাড়ির কাজ কি দিয়েছিলাম? আচ্ছা, ঠিক আছে। অনেকেই মেসেঞ্জারে দেখলাম বাড়ির কাজ পাঠিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং অভিভাবক বৃন্দদেরকে অনেক ধন্যবাদ। এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই ক্লাসগুলো আপনাদের সন্তানদেরকে দেখতে সাহায্য করছেন এবং ওদের এই করোনাকালীন সময়ে ওদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি বের করে ফেলো। এই দেখো আমার হাতে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই। হ্যাঁ, তোমরা সবাই বের করে ফেলো। আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়, প্রাথমিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, জীবনের জন্য পানি। দেখো আমি এখানে লিখে রেখেছি, আমরা পড়ছিলাম অধ্যায় 4, প্রাথমিক বিজ্ঞান, জীবনের জন্য পানি। তোমরা গত দুইটি ক্লাসে আমি প্রাণীর উৎস সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, আমরা কোন কোন জায়গা থেকে কোন কোন উৎস থেকে পানি পেয়ে থাকি। নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ, নলকূপ, ঝর্ণা, বৃষ্টির পানি, নদীর পানি, তাই না? এরকম কুয়ার পানি, অনেক জায়গা থেকে অনেক উৎস থেকে আমরা পানি পেয়ে থাকি এবং পানির বিভিন্ন ব্যবহারও আমরা গত ক্লাসে শিখেছি। এছাড়া আমরা জেনেছি নিরাপদ পানি এবং অনিরাপদ পানি। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম পানির অপর নাম জীবন নয়। কি যেন বলেছিলাম ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, আমাদের সঠিক বাক্যটি হবে নিরাপদ পানির অপর নাম জীবন। নিরাপদ পানির অপর নাম জীবন। ঠিক একইভাবে আমরা আজকে দেখব, আমরা শিখলাম নলকূপ থেকে আমরা নিরাপদ পানি পেয়ে থাকি, কিন্তু কিছু কিছু এলাকায় কিছু ধাতব পদার্থ মাটির নিচে থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, যার কারণে সেই সকল এলাকার নলকূপের পানি আমরা যদি পান করি আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব। আজকে সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো। তাহলে তোমরা সবাই রেডি হয়ে যাও, মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনো। দেখো তোমাদের বইয়ে 26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠায় ছবি দেওয়া আছে। আমি গত ক্লাসগুলোতেও দেখিয়েছিলাম, তোমরা আরো একবার দেখে নিতে পারো। এবং তোমরা গত ক্লাসে নিরাপদ পানি এবং অনিরাপদ পানি চিহ্নিত করেছিলে। আজকে আমরা নিরাপদ এবং অনিরাপদ পানি পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন। আচ্ছা, এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা এখানে বলতে পারি নিরাপদ পানি পান করলে মানুষের জীবন নিরাপদ, আর যদি আমরা অনিরাপদ পানি পান করি তাহলে মানুষের জীবন থাকবে না, মরণ হয়ে যাবে, তাই না? তাহলে আজকে আমরা 27 পৃষ্ঠা আর্সেনিক মিশ্রিত পানি সম্পর্কে জানবো। তাহলে আজকে আমরা জানবো আর্সেনিক মিশ্রিত পানি। আর্সেনিক মিশ্রিত পানি। আমি একবার পড়ি, তোমরা একটু শোনো। বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মেশে। আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, গন্ধ বা রং নেই। মানে আমরা বুঝতে পারি না যে পানিতে আর্সেনিক আছে কিনা, বা পানির রং দেখেও আমরা বুঝতে পারি না যে এটা আর্সেনিক যুক্ত পানি কিনা, কারণ এর কোনো আলাদা স্বাদও নেই, আলাদা গন্ধও নেই এবং আলাদা রঙও নেই।
তাহলে আর্সেনিকযুক্ত পানি মানুষের ব্যবহার এবং পানি পান করার জন্য নিরাপদ নয়। আর্সেনিকযুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। দেখেছো, আর্সেনিকযুক্ত পানি কিন্তু আমরা চিনতেই পারছি না, কারণ তার স্বাদও নেই, গন্ধও নেই এবং কোনো রঙও নেই, অথচ এই পানি কিন্তু আমাদের জন্য মরণ হয়ে আসছে। আমাদের বিভিন্ন চর্মরোগ হচ্ছে এবং ক্যান্সারের মতো কঠিন অসুখে আমরা আক্রান্ত হতে পারি কি করলে? আর্সেনিকযুক্ত পানি পান করলে। তাহলে আমরা নিরাপদ এবং অনিরাপদ পানি সম্পর্কে জানবো। আচ্ছা, এখন দেখো আমাদের বিদ্যালয়ে তোমরা দেখেছো তোমাদের বিদ্যালয়ে নলকূপে সবুজ রং করা, তাই না? হ্যাঁ, শুধু তোমাদের বিদ্যালয়ে নয়, তোমাদের বিদ্যালয়ের আশেপাশের বাড়িতেও নলকূপ যেগুলো তোমরা দেখেছো সব নলকূপেই সবুজ রঙের রং করা। তার মানে হচ্ছে সবুজ রং অর্থ এই কলের পানিতে আর্সেনিক নেই। আর এই সবুজ রং দেখে আমরা বুঝতে পারবো এই টিউবওয়েলের পানিতে আর্সেনিক নেই এবং এটা খাবার জন্য নিরাপদ। আর যে টিউবওয়েলের পানিতে তোমরা লাল রং দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে, লাল রং দেখেই তোমরা বুঝে নেবে যে এই টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে এবং এটা আমাদের জন্য বিপজ্জনক, অনিরাপদ। এই লাল রং করা টিউবওয়েলের পানি আমরা পান করব না। তাহলে দেখো টিউবওয়েলে দুইটি রং দেয়া থাকে। কয়টি রং বন্ধুরা? দুইটি রং, একটি লাল এবং একটি সবুজ। তাহলে আমরা সবুজ রং দেখে বুঝবো, যদি কোনো টিউবওয়েলে সবুজ রং দেয়া থাকে তাহলে আমরা বুঝবো এটি নিরাপদ পানি, নিরাপদ বা আর্সেনিক মুক্ত, আর্সেনিক মুক্ত। আর যদি লাল রং দেয়া থাকে টিউবওয়েলে তাহলে আমরা কি বুঝবো? আর্সেনিক যুক্ত, মানে লাল রঙের টিউবওয়েলে আর্সেনিক রয়েছে, যা পান করলে আমাদের বিভিন্ন অসুখ বা ক্যান্সারের মতো রোগেও আক্রান্ত হতে পারি। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম যে অনিরাপদ পানিকে কিভাবে নিরাপদ করতে হয়। হ্যাঁ, ফিল্টারের মাধ্যমে, তারপরে ফুটিয়ে তাপ দিয়ে ফুটিয়ে আমরা অনিরাপদ পানিকে নিরাপদ করতে পারি বা বিভিন্ন ট্যাবলেট ব্যবহার করেও নিরাপদ করতে পারি। কিন্তু যে টিউবওয়েলে আমরা লাল রং দিয়েছি সেই টিউবওয়েল আমরা কখনোই ব্যবহার করব না। দেখো তোমাদের এই 27 পৃষ্ঠার ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে একটি ক্রস চিহ্ন দেয়া আছে, যে টিউবওয়েলের মুখে লাল রং দেয়া আছে সেই পানি ক্রস চিহ্ন দেয়া আছে লাল রং দিয়ে, মানে এটা আমাদের জন্য নিরাপদ নয়। আর সবুজ রং করা টিউবওয়েলের পানি আমাদের জীবনের জন্য নিরাপদ। তাহলে আমরা সবাই আর্সেনিক মিশ্রিত পানি কিভাবে চিনবো? যে সকল টিউবওয়েলের গায়ে সবুজ রং দেয়া থাকবে সেগুলো আর্সেনিক মুক্ত, আমরা সবুজ রঙের টিউবওয়েলের পানি পান করব। আর যে টিউবওয়েলের মুখে লাল রং দেয়া আছে সেগুলো আর্সেনিক যুক্ত, যা আমাদের জন্য বিপজ্জনক, সেই টিউবওয়েলের পানি আমরা পান করব না বা কোনো কাজেও ব্যবহার করব না। আচ্ছা, এবার দেখো আমরা 28 পৃষ্ঠায়। তাহলে দেখো বন্ধুরা, আমরা পানির বিভিন্ন উৎস সম্পর্কে জেনেছিলাম, পানির বিভিন্ন ব্যবহার সম্পর্কেও জেনেছিলাম এবং কিভাবে আমরা অনিরাপদ পানিকে নিরাপদ করতে পারি সেটাও গত ক্লাসগুলোতে শিখেছি। এবার দেখো আমরা কিভাবে পানিকে বিশুদ্ধ রাখবো বা পানি কিভাবে দূষিত হয় সেটা একটু জানবো। তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে আমাদের নিরাপদ পানিগুলো কিভাবে দূষিত হয়, নিজেরা একটু চিন্তা করো। স্কুলে থাকলে তো তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে এটা চিন্তা করে খুঁজে বের করতে পারতে। এখন একটু কষ্ট করে নিজেরা একটু চিন্তা করে দেখো যে কিভাবে পানি দূষিত হয়। একটু বলতে পারবে কি? একটু চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে কিভাবে দূষিত হয়। আচ্ছা, যদি দেখো আমাদের পানিতে যদি কোনো ময়লা আবর্জনা আমরা ফেলি তাহলে কি হয়? পানি দূষিত হয় না? হ্যাঁ, দূষিত হয়। তাহলে পানিতে যদি আমি ময়লা আবর্জনা ফেলি পানি দূষিত হচ্ছে। আবার যদি আমি তেল আবর্জনা ইত্যাদি পানিতে ফেলে আসি, নদীতে ফেলি, তাহলে নদীর পানিটা দূষিত হয়ে যাচ্ছে।
আবার ক্ষতিকর যেমন অনেক নদীর পাশে দেখবে বিভিন্ন কলকারখানা স্থাপিত আছে। সেই কলকারখানার যে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ সেগুলো পাইপ দিয়ে নদীতে পড়ছে, যার কারণে পানি দূষিত হয়ে যাচ্ছে। আবার গ্রামে গঞ্জে দেখবে তোমরা গরু গোসল করায়, তাই না? গরুকে পানিতে গোসল করায়, আবার সেই পানিতেই ছেলে মেয়েরাও গোসল করছে। আবার গ্রামের বধূরাও সেখানে বসে কাপড় কাচ্ছে, তাই না? কিন্তু দেখো পানি কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে গরুকে গোসল করালো, গরু তো আর সবসময় পরিষ্কার থাকছে না, আবার সেই পানিতেই আমরা কাপড় কাচ্ছি, আবার ছেলে মেয়েরাও গোসল করছে। তাহলে পানি থেকেও কিন্তু আমাদের শরীরে রোগ জীবাণু ছড়াতে পারে। আর পানি থেকে যে রোগ জীবাণু আমাদের শরীরে ছড়ায় তাকে আমরা বলি পানিবাহিত রোগ। তাকে আমরা কি বলি? পানিবাহিত রোগ। দেখো আমরা দূষিত পানি খুঁজে বের করতে গিয়ে পানিবাহিত রোগ সম্পর্কেও জানলাম। তাহলে কিন্তু আমরা এখন বলতে পারবো যে পানির দ্বারা যে রোগ আমাদের শরীরে প্রবেশ করে, জীবাণু প্রবেশ করে যে রোগের সৃষ্টি করে তাকে পানিবাহিত রোগ বলে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা কি করব? ময়লা আবর্জনা বা ক্ষতিকর বর্জ্য পানিতে ফেলবো না। আর এই পানির জন্য কিন্তু আমাদের পানিবাহিত কিছু রোগ হয়। তোমরা কি বলতে পারবে কি রোগ হয়? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। পানিবাহিত রোগের মধ্যে আছে উদারাময়। তুমি যদি ময়লা পানি পান করো তাহলে কি হবে? তোমার পেট ব্যথা করবে। ময়লা পানির মধ্যে যেহেতু জীবাণু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ময়লা বা জীবাণুযুক্ত পানি পান করলে আমাদের উদারাময়, আমাশা, কলেরা এবং টাইফয়েডের মতো রোগ হতে পারে। তোমরা এই রোগগুলোর নাম লিখে নাও, যেগুলো পানিবাহিত রোগ। এতক্ষণ নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। সবুজ রং নিরাপদ আর্সেনিক মুক্ত পানি, আর লাল রং থাকলে আর্সেনিক যুক্ত পানি। আর সেই টিউবওয়েলের পানি আমরা পান করব না। তাহলে পানিবাহিত রোগের মধ্যে, আচ্ছা তোমরা এভাবে লিখে নিতে পারো, পানির মাধ্যমে, সবাই খাতা খুলে লিখে নাও, পানির মাধ্যমে যে রোগ বিস্তার ঘটায়, পানির মাধ্যমে যে রোগ বিস্তার ঘটায় তাকে পানিবাহিত রোগ বলে। পানিবাহিত রোগ বলে। যদি লেখা দূর থেকে বুঝতে না পারো আমি আবার বলে দিচ্ছি, পানির মাধ্যমে যে রোগ বিস্তার ঘটায় তাকে পানিবাহিত রোগ বলে। যেমন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেমন উদারাময়, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। তোমরা একটু ভালো করে আরেকবার দেখে নাও। সবাই, পানির মাধ্যমে যে রোগ বিস্তার ঘটায় তাকে পানিবাহিত রোগ বলে। যেমন উদারাময়, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো পানির মাধ্যমে আমাদের বিভিন্ন রোগ ছড়ায়। তাই আমরা পানিকে সবসময় বিশুদ্ধ করব এবং নিরাপদ পানি পান করব। আচ্ছা তোমরা এটা লিখে ফেলো যে পানিবাহিত রোগ কাকে বলে, আর কি কি রোগ পানির মাধ্যমে কি কি রোগ ছড়াতে পারে। তাহলে দূষিত পানি কি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ নয়। দূষিত পানি আমাদের জন্য অনিরাপদ এবং বিপজ্জনক। দেখো কতগুলো রোগে আমরা আক্রান্ত হতে পারি, উদারাময়, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। এবং কোনো ক্ষেত্রে ওই যে আর্সেনিকের আগে বললাম, আর্সেনিক যুক্ত পানি পান করার মাধ্যমে আমরা ক্যান্সারের মতো রোগেও আক্রান্ত হতে পারি। তাই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করলে চলবে না। যেখানে সেখানে যে কোনো পানি পান করবে না, আগে নিশ্চিত হবে যেটা নিরাপদ পানি কিনা। ঠিক আছে? বিশুদ্ধ পানি, সবসময় বিশুদ্ধ পানি পান করবে, দূষিত পানি পান করবে না। তাহলে
তোমরা এবার বলো তো, এই যে পানি, দূষিত পানি বলছি, এই দূষিত পানি আমরা কিভাবে সব সময় পরিষ্কার রাখতে পারি, মানে কিভাবে আমরা দূষণ মুক্ত করতে পারি? তাহলে যত্রতত্র যেখানে পানিতে ময়লা আবর্জনা ফেলবো না, তাই তো? আচ্ছা, তোমরা নিজেরা এটা তোমাদের বাড়ির কাজ দেয়া থাকলো যে পানি কিভাবে দূষিত হয় আর কিভাবে পানি দূষণ রোধ করা যায়। প্রশ্ন তোমায় লিখে দিই, তুমি নিশ্চয় তখন লিখে ফেলেছো পানিবাহিত রোগ কাকে বলে এবং কি কি রোগ আমাদের হতে পারে। তোমরা নিশ্চয় তখন লিখে ফেলেছো। তাহলে তোমরা একটি প্রশ্ন লিখে নাও, সবাই একটা প্রশ্ন লিখে নাও, যেটা তোমাদের বই আছে এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। সেটা হচ্ছে পানি কিভাবে দূষিত হয়, প্রশ্ন। সবাই খাতায় তুলে ফেলো, পানি কিভাবে দূষিত হয় আর আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি। দূষিত হয় এবং আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি। এটা তোমরা বাসায় চিন্তা করবে, ভাই বোন বাবা মার সঙ্গে আলোচনা করে এটা তোমরা চিন্তা করে করে পয়েন্ট আকারে খুঁজে বের করবে। যেমন লিখতে পারো, পয়েন্ট আকারে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো 1 নাম্বার, পানিতে ময়লা ফেলবো না, ময়লা ফেলবো না। এভাবে এভাবে তোমরা কিভাবে পানি দূষিত হয় পয়েন্ট আকারে লিখতে পারো। আবার তোমরা লিখতে পারো কিভাবে পানি দূষণ রোধ করা যায়, সেটাও তোমরা 1 2 3 4 পয়েন্ট দিয়ে লিখতে পারো। তোমাদের যেটা ভালো মনে করো, যেভাবে লিখলে আমাদের ভালো হচ্ছে সেভাবে লিখবে। তোমাদের বিদ্যালয়ে একটি গভীর নলকূপ এবং তোমাদের পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ে আরেকটি নলকূপ রয়েছে। তোমাদেরটিতে তোমার স্কুলের বিদ্যালয়, তোমার যে স্কুলে যে টিউবওয়েলটি আছে সেখানে লাল রং করা আছে, আর তোমার স্কুলের পাশে যে আরেকটি হাই স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুল আছে, সেই টিউবওয়েলের পানিতে সবুজ রং করা আছে। এবার তুমি অন্য সবুজ রং পানি পান করার জন্য তোমার কোনটি বেছে নেবে? তুমি কোনটি বেছে নেবে? তোমার টিউবওয়েল কিন্তু লাল রং করা তোমার স্কুলে, আর পাশের যে হাই স্কুল আছে, উচ্চ বিদ্যালয় আছে, সেখানে সবুজ রং করা। এবার তুমি চিন্তা করো যে তুমি কোন টিউবওয়েলের পানি পান করবে বা কেন পান করবে। এটা তুমি 3টা বাক্যে লিখবে, খাতায় তুমি লিখে ফেলো। দেখি তোমাদের চিন্তা করে তোমরা কি বের করতে পারো। আচ্ছা, তাহলে আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছি যে লাল রং করা পানি অনিরাপদ, যেটা আমাদের জন্য বিপজ্জনক, আর সবুজ রং করা টিউবওয়েলের পানি আমাদের জন্য নিরাপদ। তাহলে যদি আমাদের স্কুলের টিউবওয়েলে যদি লাল রং করা থাকে, তাহলে কি আমি ওই অনিরাপদ পানি পান করব? কখনো করব না, কারণ ওই অনিরাপদ পানি পান করলে আমার অনেক চর্মরোগ হতে পারে এবং ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে। তাই আমি একটু কষ্ট হলেও আমার পাশের উচ্চ বিদ্যালয়ে যে সবুজ রং করা টিউবওয়েলটি আছে, আমি সেই টিউবওয়েলের পানি পান করব, কারণ আমরা সব সময় নিরাপদ পানি পান করব এবং সুস্থ থাকব। এই কথাটি সব সময় মনে রাখবে যে আমাদের সব সময় নিরাপদ পানি পান করতে হবে। আচ্ছা, তোমাদের বইয়ে দেখো 28 পৃষ্ঠায় পানি কিভাবে দূষিত হয় এবং কি কি রোগ হয়, এতক্ষণ যে আমি আলোচনা করলাম এগুলো আছে। তোমরা এই যে বইয়ের 28 পৃষ্ঠায় তোমরা একটু রিডিং পড়ো। নিজেরা যদি একটু রিডিং পড়ো তাহলে খুব সহজেই, নিজেরা রিডিং পড়লে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি তোমাদের এখন 29 পৃষ্ঠার অনুশীলনীতে শূন্যস্থানটি পূরণ করব। তোমরা একটু বইটি মনোযোগ দিয়ে দেখো। এখানে 1 নম্বরে দেয়া আছে পানি একটি ড্যাশ সম্পদ। তোমরা বলো তো পানি একটি কি সম্পদ? সবাই তুলে নিতে পারো। পানি একটি ড্যাশ সম্পদ।
আমি আগেই বলেছি আমাদের কিন্তু অনেকগুলো প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি। তুমি কি পানি সৃষ্টি করতে পারছো, তৈরি করতে পারছো? পারছো না তো। পানি প্রাকৃতিক, বৃষ্টির পানি যেমন প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি, ঝর্ণার পানি, নদীর পানি, কুয়ার পানি, তাই না, টিউবওয়েলের পানি গভীর মাটির নিচ থেকে আসছে। তাহলে পানি কি? পানি একটি প্রাকৃতিক সম্পদ, তোমরা এটা লিখে নিও। পানি একটি প্রাকৃতিক সম্পদ। এই যে শূন্য স্থান, দেখো তোমাদের বইয়ে 29 পৃষ্ঠায়, চতুর্থ অধ্যায় 29 পৃষ্ঠায় দেয়া আছে, পানিতে ক্ষতিকর বর্জ্য মিশলে পানি কি হয়? পানি ড্যাশ হয়। কি হয়? যদি পানিতে ক্ষতিকর ময়লা আবর্জনা বা বর্জ্য মেশে তাহলে কি হয়? পানি, হ্যাঁ, দূষিত হয়। তাহলে খ নাম্বারে আমি সংক্ষেপে লিখলাম, পুরোটা লিখলাম না, তোমরা বইতে দেখে খাতায় তুলে নিও। তাহলে 2 এ থাকছে পানি, পানিতে ক্ষতিকর বর্জ্য মিশলে পানি দূষিত হয়। বৃষ্টি, নদী, সমুদ্র এবং পানির কল, এগুলো পানির ড্যাশ। বলো তো কি? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, এগুলো থেকে আমরা কি পাই? পানি পাই। আর যেখান থেকে আমরা পানি পাই সেটা হচ্ছে পানির উৎস। তাহলে 3 নম্বরে কি হবে? বৃষ্টি, নদী, সমুদ্র এবং পানির কল, এগুলো পানির উৎস। এগুলো পানির উৎস। তারপরে 4 নাম্বার আছে সমুদ্রের পানি ড্যাশ। সমুদ্রের পানি, আমরা স্বাদু পানি পড়েছিলাম যে পানি আমাদের জন্য পান করার উপযোগী, স্বাদু পানি আমরা পান করি। আর সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, যার কারণে আমরা লবণাক্ত পানি পান করতে পারি না। তাহলে সমুদ্রের পানি লবণাক্ত। তাহলে দেখো আমাদের 29 পৃষ্ঠায় শূন্যস্থানগুলো হয়ে গেল। আমরা কত সহজেই শূন্যস্থানগুলো পূরণ করতে পারলাম। আচ্ছা, 2 নম্বরে দেখো, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তোমরা একটু দেখো তোমাদের বইয়ে কোনটি পানি দূষণের কারণ? পানিতে ময়লা ফেলা, পানিতে নৌকা চালানো, খাবার রান্না করা, পানিতে মাছ ধরা। পানিতে তো নৌকা তো পানিতেই চলে, আর পানি দিয়েই তো খাবার রান্না করে, পানিতেই মাছ ধরে, কিন্তু দূষণের কারণ কি? যদি আমরা পানিতে ময়লা ফেলি তবেই পানি দূষিত হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে পানিতে ময়লা ফেলা। তোমরা পানিতে ময়লা ফেলা কল এভাবে লিখে টিক চিহ্ন দিয়ে দিবে। পানিতে ময়লা ফেলা, এভাবে টিক চিহ্ন দিয়ে দিবে। তোমাদের আগে নিয়মগুলো সবাই শিখেছো, জেনেছো, তাই বিস্তারিত না বলি। আচ্ছা, 2 দেখো, কোন রঙের নলকূপ থেকে নিরাপদ পানি পাওয়া যায়? আমি কিন্তু আজকের পুরো ক্লাসে এই জিনিসটা বারবার তোমাদের বলেছি যে কোন কোন রঙের, মানে কোন রং পানি আমাদের জন্য নিরাপদ, আর কোন রঙের পানি, কোন রঙের টিউবওয়েলের পানি আমাদের জন্য নিরাপদ নয়। হলুদ, নীল, সবুজ না লাল, কোনটি আমাদের জন্য নিরাপদ বলো তো বন্ধুরা? হ্যাঁ, সবুজ রঙের টিউবওয়েলের পানি আমাদের জন্য নিরাপদ। তাহলে এখানে তোমরা সবুজের উপরে টিক চিহ্ন দিয়ে দেবে। আর কোনটি নিরাপদ পানি? পুকুরের পানি, নদীর পানি, ফুটানো পানি, সাগরের পানি। এর আগে বলেছি পুকুরের পানিতে কিন্তু অনেক ময়লা থাকে, গরু ছাগল গোসল করায়, নদীর পানিতেও তাই, আর সাগরের পানিতেও তো অনেক নোংরা থাকে। আর ফুটানো পানি, পানি যদি আমি ফুটাই, তাপ দিয়ে ফুটাই, তাহলে সেটা বিশুদ্ধ হয়ে যায়, তাহলে সেটাই আমাদের জন্য নিরাপদ পানি। তাহলে এখানে তোমরা ফুটানো পানির উপরে টিক চিহ্ন দিতে পারো। আর তাহলে আমি তোমাদের আজকে অনুশীলনীর প্রশ্নগুলো একটু বুঝিয়ে দেই। দেখো, তাহলে এই সঙ্গে সঙ্গে চতুর্থ অধ্যায়টি আমাদের শেষ হয়ে যাবে। দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? এর আগে আমি তোমাদের লিখে দিয়েছিলাম, ঘর মোছার কাজে, রান্নার কাজে, পানি পান করার কাজে, গোসলের কাজে, দাঁত ব্রাশ করার কাজে, তাই না? মনে আছে? এরকম তোমাদের 6-7টা পয়েন্ট করে আমি উত্তরটা করে দিয়েছিলাম, ওটা তোমরা লিখে ফেলবে। তোমাদের এই 4টি, এখানে যে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নের উপরে তোমাদের ছক আকারে খাতায় করে ফেলবে এবং বাড়ির কাজ যেগুলো করেছো সেগুলো মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। পানি দূষণের 3টি কারণ, যেমন আজকে আমি তোমাদেরকে শেখালাম পানি দূষণের কারণ, কি কি কারণে পানি দূষিত হতে পারে। ময়লা আবর্জনা ফেললে, গরু ছাগল গোসল করার, এরকম বললাম না, এগুলো তোমরা 3টি কারণ লিখবে পয়েন্ট দিয়ে, 1টি 2টি 3টি। আর আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি, যে তোমাদের প্রশ্ন লিখে দিয়েছি, এটা এর আগে লিখে দিলাম তোমাদের, তোমরা লিখে নিয়েছো। তাহলে কিভাবে পানি দূষিত হয়
আর কিভাবে পানি দূষণ রোধ করা যায় এটা তোমাদের তো আমি বাড়ির কাজ এর আগে দিলাম। তোমরা এটা মনোযোগ সহকারে বইটা আগে রিডিং পড়বে। চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠায় 28, 26, 27, 28 পৃষ্ঠা খুব মনোযোগ দিয়ে আগে রিডিং পড়বে, তারপরে এই উত্তরগুলো সমাধান করবে। আর আমরা কিভাবে পানির অপচয় রোধ করতে পারি, আমি তোমাদের আগে বলেছিলাম যে দাঁত ব্রাশ করা বা মুখ ধোয়ার সময় যদি বেসিনের কলটা ছেড়ে দিয়ে রাখি, পানি অঝরে পড়তেই থাকবে, তাহলে কি হবে? পানির অপচয় হবে, তাই হবে না? হ্যাঁ, আবার আমার পানির প্রয়োজন নেই কিন্তু পানি কল চেপেই যাচ্ছে, পানি পড়েই যাচ্ছে। তারপর আমার অজু করতে লাগছে, আমার 2 মগ পানি লাগছে, আমি সেখানে বালতি থেকে নিয়ে অনেক পানি ফেলে দিচ্ছি। এভাবে অপচয় করা যাবে না। তাহলেই আমরা যদি যতটুকু প্রয়োজন ততটুকু যদি ব্যবহার করি, তাহলে পানি আমরা সংরক্ষণ করে রাখতে পারবো, অপচয় রোধ করতে পারবো। তাহলে নিশ্চয়ই তোমরা 29 পৃষ্ঠা অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তোমরা খুব সহজেই দেখো বুঝে গেলে। এর আগের ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে দেখেছো তাদের জন্য আজকের ক্লাসটা আরো সহজ মনে হচ্ছে। আর এই যে নিরাপদ আর অনিরাপদ পানির ছকটি আমি আগেই তোমাদের করে দিয়েছিলাম, এটাও তোমরা বাসায় করে ফেলবে। তাহলে এরই মধ্য দিয়ে তোমাদের 3য় শ্রেণীর 4র্থ অধ্যায়ের জীবনের জন্য এই অধ্যায়টি আমাদের শেষ হয়ে গেল এবং প্রশ্নগুলো আমরা সবাই শিখে নিয়েছি। তাহলে এগুলো তোমরা সবাই প্রশ্নগুলো করে সুন্দর করে অ্যাসাইনমেন্টের মতো করে লিখবে, লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝেছো। তাহলে তোমরা আজকে অবশ্যই এই 4র্থ অধ্যায়ের জীবনের জন্য পানি ভালো করে রিডিং পড়বে এবং তোমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারবে যদি তোমরা নিজেরা মনোযোগ দিয়ে একটু রিডিং পড়ো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার নতুন ক্লাস নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাবা মার কথা মেনে চলবে, আর আমাদের সকল শিক্ষকদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং আমরা যা নির্দেশনা দিচ্ছি সে মোতাবেক বাড়ির কাজগুলো করবে। ইনশাল্লাহ তোমরা সবাই ঘরে বসেই তোমাদের শিখন ফল অর্জন করতে পারবে। তাহলে ছোট্ট বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।